ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। রাতের বৈঠকখানায় আজ আপনি শুনবেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কবর পোড়ার পেতনি। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শহরের এই দিকটায় যেন আজও এক পুরনো কলকাতার গন্ধ লেগে রয়েছে। মঠলেনের ওই রাস্তার দুপাশে থাকা উঁচু উঁচু কালচে হয়ে যাওয়া বাড়িগুলো, মাঝে মাঝে ল্যাম্পপোস্টের হলুদ আলো আর ফুটপাতের ওপর পড়ে থাকা আবছা ছায়ার মিছিলগুলো, সব মিলিয়ে যেন কেমন একটা রহস্যের জাল বুনেছিল। মনে হচ্ছিল আমি আর কিশোরী যেন কোনো আদিম রহস্যের ছায়াপথ ধরে এগিয়ে চলেছিলাম। আকাশে থমথমে মেঘ সারিবদ্ধভাবে বিরাজ করছিল, হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছিল। মনে হচ্ছিল যেন এক্ষুনি এক পশলা বৃষ্টি নেমে আসবে। আমার হাতে একটা পুরনো বই ছিল, আর কিশোরীর চোখে মুখে ছিল এক চাপা উত্তেজনা। কিশোরী আগেভাগেই তারানাথের জন্য পাসিং শো কিনে রেখে দিয়েছিল। ঠাকুরমশাইয়ের তো আবার এটা ছাড়া একেবারেই চলে না। আমরা হেঁটে চললাম তার বাড়ির উদ্দেশ্যে। ওদিকে আকাশে জমে থাকা কালো মেঘগুলো থেকে থেকেই গর্জন করে উঠতে লাগলো। আচ্ছা কিশোরী, তোমার মনে আছে ঠাকুরমশাইয়ের বলা সেই গল্পটা, যেটা তার ছোটবেলাকার বাড়ির বর্ণনা ছিল? আমি পাশ থেকে বললাম। আমার চোখে ছিল এক অজানা কৌতূহল। মনে হচ্ছিল কিশোরী এই বিষয়ে কিছু একটা বলবো করছে, কারণ সে যা মনোযোগ সহকারে গল্পগুলো শুনত সেটা বলাই বাহুল্য। তার কাছে তারানাথের গল্পগুলো কেবলই গল্প ছিল না, সেগুলো ছিল জীবন থেকে প্রাপ্য এক শিক্ষা, যেটির মধ্যে দিয়ে অনেক কিছুই আন্দাজ করা যেত। আমি তার উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে বসে রইলাম। ঠিক সেই মুহূর্তেই আবারও গর্জে উঠল মেঘটা। কিশোরী হাসল। ভুলে গেলে চলে? ঠিক যেন সেই বইয়ের পাতা থেকে উঠে আসা পথের মতন ছিল তার সেই সুন্দর বিবরণগুলো। কিন্তু এই রাস্তাটায় এত নিস্তব্ধতা বিরাজ করছে কেন বলতো? যেন সবাই ঘুমিয়ে পড়েছে এমন। আমরা তো আগেও এদিকটায় এসেছি, কিন্তু কই এমন অবস্থা তো কোনোদিনও নজরে পড়েনি। তবে আমি ভেবেছিলাম কিশোরী এই বিষয়ে অনেক কথাই হয়তো বলবে, কিন্তু দেখলাম সে একটা কথা বলেই ছেড়ে দিল, আর বিশেষ কিছু একটা বলতে চাইল না। এই অবস্থায় আমি তাকে উপযাজক হয়ে বলে উঠলাম, আসলে কি জানো তো, এইদিকে পুরনো দিনের বসতিগুলো একটু বেশি আছে, আর তারানাথ তান্ত্রিকের বাড়ি তো আর 5টা সাধারণ বাড়ির মতো হবে না, তাই না? তার সাথে জড়িয়ে থাকবে এক আলাদাই অভিজ্ঞতা। আমরা তো আগেও বহুবার এসে তেমনটাই অনুভব করেছি, কি বলো? তুমি হয়তো বিষয়গুলোকে আগে সেভাবে লক্ষ্য করোনি, তাই তোমার কাছে হয়তো গোটা ব্যাপারটা আজ একটু বেশি অন্যরকম লাগছে, তাই না? কিশোরী পাল্টা জবাব দিয়ে বলল, হতে পারে, কিন্তু ঠাকুর মশাইয়ের কাছে যেতে আমার আবার সবসময় একটু ভয় ভয় করে বই কি। ওনার কাছে গল্প শোনার জন্য চলে যাই ঠিকই, কিন্তু ওনার ওই চোখের দিকে তাকালেই মনে হয় যেন এক অতল তলে তলিয়ে যাচ্ছি। কিশোরী একটু ইতস্তত করে বলল, শুনেছি উনি নাকি এক অদ্ভুত ধরনের লোক। আমি তার কাঁধে আলতো চাপ দিয়ে বললাম, আরে বাবা, উনি হচ্ছেন একজন সাধক। ওনার সাথে আর 5টা সাধারণ মানুষের তো পার্থক্য থাকবেই। দেখো না, উনি সাধনা ভজনার যেসব বিষয়গুলো আমাদের সামনে উত্থাপন করেন সেগুলো বাকিদের তুলনায় কতটা পৃথক। যদি তিনিও বাকিদের মতোই হতেন, তাহলে কি আর আমরা এত দূর থেকে তার কাছে ছুটে যেতাম? আমরা তো শুধু তার কাছে এক ভয়ঙ্কর কাহিনীর রহস্য উন্মোচন করতে যাচ্ছি মাত্র। কাহিনী শুনতে আবার ভয় কিসের? তুমি কি ভুলে গেলে নাকি আমরা ছোটবেলা থেকে কত ভূতের গল্প পড়েছি আর শুনেছি বলো তো দেখি? এটাও তো খানিকটা সেরকম। কিশোরী পাল্টা জবাব দিল, গল্প শোনা আর চাক্ষুষ সেই কাহিনীকে সত্যি হতে দেখা দুটো এক বিষয় নয় বিভূতি। এই দুইয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তাই আমরা যে তারানাথ তান্ত্রিককে দেখি
সেটা বলতে পারো এক মানুষরূপী তারানাথ। কিন্তু যে তারানাথ ওই ভয়ঙ্কর পিশাচের সাথে লড়াই করে এসেছেন, আমি এক কথায় তার সাথে মোকাবিলা করতেই পারি না। উনি যখন তার গল্পগুলো বলেন, তখন মনে হয় যেন তিনি তার মানুষরূপী সত্তা পরিত্যাগ করে সেই ভয়ঙ্কর সত্তা ধারণ করেছেন। ওই কারণেই আমি তখন তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারি না। তাই ওই বিপুল জ্ঞানের অধিকারী তথা ব্রহ্মাণ্ডব্যাপী ক্ষমতার অধিকারী তারানাথের কাছে যাওয়া এক নয় বিভূতি। যাক, এসব কথা এখন থাক, চলো তাড়াতাড়ি চলো। এই গুমোট আবহাওয়াটা আমার একদম ভালো লাগছে না। আমরা দুজন আরও দ্রুত পা চালাতে লাগলাম। মটলেনের রাস্তার পেঁচালো পথ ধরে যেতে যেতে হঠাৎই আমাদের চিরপরিচিত সেই পুরনো বিবর্ণ দোতলা বাড়িটার সামনে আমরা এসে দাঁড়ালাম। এই যে শেষমেশ তাহলে আমরা পৌঁছেই গেছি, আমি বললাম। দরজার কড়াটা দেখো কি বিশাল, একেবারে সেই আদিম বাড়িগুলোর মতন। ঠাকুরমশাইয়ের সেই পৌরাণিক অভিজ্ঞতার মিশেলের আর এক জীবন্ত উদাহরণ হিসেবে এই কড়াটিও কিন্তু নিজের আদিম অস্তিত্বকে টিকিয়ে রেখেছে দেখছি। সেটি ছিল বড় একটি লোহার কড়া, তার গায়ে পুরনো দিনের নকশা খোদাই করা ছিল। কিশোরী ভয়ে ভয়ে আমার দিকে তাকালো। আমি সাহস করে কড়াটা নাড়লাম। তৎক্ষণাৎ ভেতর থেকে কি একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো। কিছু একটা পড়লো মনে হলো না? কিশোরী আমাকে অস্ফুটে ইঙ্গিতে কথাগুলো জিজ্ঞেস করলো। কিছুক্ষণের মধ্যেই একটা মিষ্টি গলা শোনা গেল। কে? বাইরে কে আছে? দরজাটা একটু ফাঁক হলো। আবছা লণ্ঠনের আলোয় দেখা গেল একটি অল্প বয়সী মেয়েকে। তাকে দেখা মাত্রই আমার মনটা জুড়িয়ে গেল অনেকটা। সে ছিল তারানাথ তান্ত্রিকের একমাত্র কন্যা চারি। আমাদের জন্যই যেন সে অপেক্ষা করছিল। আমাদের দেখা মাত্রই সে ভেতরে যেতে বলল। আমরাও আর সময় নষ্ট না করে বাড়ির ভেতর চলে গেলাম। চারি যে তোমার সাথে কতদিন সাক্ষাৎ হয়নি। আমরা ঠাকুরমশাইয়ের কাছে এসেছি গো গল্প শুনতে। বিগত 2 সপ্তাহ ধরে তো আসতে পারিনি, নানান কাজে ফেঁসেছিলাম। আর তাছাড়া শরীরটাও তেমন ভালো ছিল না, কিন্তু আর পারলাম না। গল্প শোনার ঝোঁকে এই ঝড় বৃষ্টি মাথায় করেই এক প্রকার চলে এলাম তোমাদের ভিটেতে। আমি বললাম। চারি বলল, ভেতরে আসুন আপনারা। বাবা এখন পূজায় বসেছেন। আপনারা ভিতরে গিয়ে বসুন কাকাবাবু। আমি আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। আজকে আমি আপনাদের সাথে বসেই গল্প শুনব। আমি আর কিশোরী ভেতরে ঢুকলাম। চারিকে দেখলাম কথাগুলো শেষ করে রান্নাঘরের দিকে চলে যেতে। চারির হাতে চা আর মুড়ি মাখার স্বাদ ছিল এক কথায় অমৃতের মতন। বাড়ির ভেতরের পরিবেশটা ছিল বাইরের নিস্তব্ধতার থেকে সম্পূর্ণ আলাদা। ভেতরে ছিল এক প্রকার চাপা ধূপের গন্ধ। একটা গম্ভীর নীরবতা বিরাজ করছিল গোটা ঘরে, আর একটা আবছা লালচে আলো জ্বলছিল। বসার ঘর পেরোতেই আমরা দেখতে পেলাম ভেতরের দিকের একটি ঘরে একটা ছোট কাঠের চৌকিতে বসেছিলেন আমাদের প্রিয় ঠাকুরমশাই। তার সামনে একটা ছোট্ট কালী ঠাকুরের মূর্তি সুসজ্জিত ছিল। ফুল আর মালা দিয়ে ওই মূর্তিটিকে এত সুন্দর করে সাজিয়েছিলেন তিনি যে ভাষায় বলা যায় না। মূর্তির সামনে আরও বেশ কিছু ফুল, ফল আর রক্ত জবা রাখা ছিল। তারানাথের হাতে ছিল এক বিশেষ ধরনের জপের মালা। তিনি চোখ বন্ধ করে এক মনে মন্ত্রপাঠ করে চলেছিলেন। অনেক চেষ্টা করেও দুজনের কেউই সেই মন্ত্রের শব্দগুলিকে আয়ত্ত করতে পারলাম না। তার আশেপাশে আরও কিছু পূজার সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যার মধ্যে কয়েকটিকে দেখে যেন গা একেবারে ছমছম করে উঠছিল কিশোরীর। আমি আর কিশোরী নিঃশব্দে একটা বেতের মোড়ার ওপর বসলাম। এরপরে এক দৃষ্টিতে তারানাথের পুজো দেখতে লাগলাম। কেমন যেন একটা অদ্ভুত শক্তি বিরাজ করছিল ওই গোটা ঘরটিতে, আর সেই সঙ্গে একটা স্থিরতা ছিল তার চোখে মুখে। তিনি এক মনে মন্ত্র পড়ে গেলেও
তিনি যে আমাদের উপস্থিতির ব্যাপার ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন সেটা ভালোই বুঝতে পেরেছিলাম। খানিক বাদে তারানাথ চোখ খুললেন। এরপরে তিনি উঠে দাঁড়ালেন, হাত দিয়ে কপালে একটা জলের ফোঁটা নিলেন, তারপর মৃদু স্বরে চারিকে কি যেন একটা বললেন। চারি মাথা নেড়ে আবার সেখান থেকে ভেতরের ঘরের দিকে চলে গেল। এরপরে তারানাথ তাঁর সদা ব্যস্ত গম্ভীর কণ্ঠে আমাদেরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো হে বিভূতি, কিশোরী? নাও বসো 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 দেখি আরাম করে। তারানাথ এই বলে খুক খুক করে কাশতে আরম্ভ করলেন। তার গলার স্বর আরও গম্ভীর হয়ে উঠল, কিন্তু চিত্ত ছিল একেবারেই শান্ত। তিনি আবারও বললেন, তোমাদের আগমনের কারণ আমি বেশ ভালোই আন্দাজ করতে পারছি। তোমরা আমার সেই গল্পগুলো টানেই এখানে এসেছো, তাই না? আমি বললাম, আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমরা তো আপনার কাছে গল্প শোনার জন্যই এসেছি। অনেকদিন আপনার কাছ থেকে কোনো ভালো গল্প শোনার সৌভাগ্য হয়নি। আজকে আমাদেরকে একটা দুর্দান্ত ভয়ের গল্প শোনান তো দেখি। আমরা তেমনই একটা বিশেষ গল্প শুনব বলেই আপনার কাছে আজকে এসেছি। তারানাথ টেবিলের ওপর চাপা দিয়ে রাখা ওই গ্লাসের জলটুকু গলায় ঢালতে ঢালতে বললেন, সব হবে, একটু অপেক্ষা করো। আমি তোমাদেরকে শুধু একটাই কথা বলতে পারি যা তোমরা জানতে চাও। তা আমার এক ভয়ঙ্কর অতীত ঐতিহ্যের মধ্যে আবদ্ধ ছিল। সেটি আজকের এই কলকাতার সাথেই জড়িত ছিল না। এটি ছিল এই শহরের ঝাঁ চকচকে আলো ঝলমলে রাস্তার থেকে বহু দূরে অবস্থানকারী এক অভিশাপের গল্প। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা বলতে পারো। এরপর তারানাথ আমাদের সামনে রাখা ওই খাটিয়াটির ওপরে বসলেন। তার চোখ যেন সেই 20 বছর আগের অতীত ফিরে পাচ্ছিল। কিশোরী পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটটা তাঁর দিকে এগিয়ে দিল। ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তাতে আগুন ধরালেন। এমন সময় বাইরে আকাশে বাজটা সজোরে গর্জন করে উঠল, আর মুষলধারে বৃষ্টি শুরু হলো। ঠাকুরমশাইয়ের গল্পের সাথে এই বাড়ির ধারার এক অদ্ভুত যোগসূত্র ছিল। ওনার গল্প শুনতে গেলেই আমাদেরকে বৃষ্টির মুখে পড়তে হতো বইকি। দেখলাম সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই সঙ্গে মাটির ভেজা সোঁদা গন্ধটা ঘরের ভেতরে মৃদুভাবে ভেসে আসছিল। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন, এরপর বললেন, তোমাদেরকে এখন যে গল্পটা বলবো সেটা নিছক কোনো গল্প নয়। সেটা ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা, এক হাড়হিম করা অতীত, এক অভিশপ্ত গ্রামের কান্না। সেটি ছিল এক নির্লিপ্ত নিভৃত অভিশাপের পুনর্জাগরণও। সেই গ্রামের নাম ছিল কবরপুরা। তোমরা হয়তো ভাবছো এ আবার কেমন বিচিত্র নাম, তাই না? আমারও ঠিক সেটাই মনে হয়েছিল, কিন্তু কেন এমন নাম সেটা সত্যি আজও আন্দাজ করে উঠতে পারিনি আমি। কিশোরী একটু নড়ে চড়ে বসল। কবরপুরা গ্রাম? কিছুই কি জানতে পারেননি ঠাকুরমশাই আপনি ওই নামের ব্যাপারে? গ্রামের এমন কেন নাম ছিল ঠাকুরমশাই? ঠাকুরমশাই অনেক ভেবে চিনতে তারপর বললেন, ওই গ্রামের ইতিহাসটাই এমন কিশোরী, সেখানে মানুষ শান্তি পেত না, মৃত্যুর পরেও না। সেই সময়টা ছিল বর্ষাকাল। মেঘের গর্জন আর সারাক্ষণ ঝমঝম বৃষ্টি ছাড়া কিছুই নজরে পড়ছিল না। গ্রামে তখন একটানা আতঙ্ক কাজ করে চলছিল। কেন জানো? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল ঠাকুরমশাই? কোনো মহামারী নাকি? তিনি উত্তরে বললেন,
না বিভূতি, মহামারী নয়, এর থেকেও ভয়ঙ্কর কিছু। গ্রামে একটার পর একটা সদ্য বিবাহিত মহিলা নৃশংসভাবে শেষ হতে শুরু করেছিল। রাতের অন্ধকারে কে বা কারা তাদের উপর আক্রমণ চালাতো তা কেউ জানতে পারত না। মনে হতো যেন কোনো হিংস্র জন্তু তাদের ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এমন। কিন্তু না, আমি যখন এর তল খোঁজবার চেষ্টা করতে গেছিলাম তখন বুঝলাম ব্যাপারটা ছিল আরো বীভৎস। এর আসল শিকড়খানা ছিল আরো অনেক গভীরে। কথাগুলো বলে তারানাথ একটু থামলেন। তার চোখে সেই ভয়ের ছায়াটা পরিষ্কারভাবে অনুভূত হচ্ছিল। তিনি সিগারেটে আরও একটা টান দিয়ে পুনরায় ওই কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। বলতে লাগলেন, প্রথম ঘটনাটা ঘটেছিল গ্রামের এক সম্পন্ন গৃহস্থের বাড়িতে। বাড়ির নতুন বউ সবে 15 দিন হয়েছে বিয়ে হয়ে এসেছে। মাঝরাতে হঠাৎ চিৎকারের শব্দ শোনা গেল। পরদিন সকালে দেখা গেল তার ঘর রক্তে ভেসে যাচ্ছে। শরীরটা কেমন যেন কুঁকড়ে আছে, আর চোখে মুখে একরকম ভয়ের ছাপ ছিল স্পষ্ট। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু শরীরের সমস্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছিল, আর গোটা শরীরটা একেবারে নীল হয়ে গিয়েছিল। রক্তশূন্য এক বীভৎস প্রতিমূর্তি বলতে পারো। গ্রামের লোক ভয়ে কাঁটা হয়ে গিয়েছিল বইকি, কিন্তু তারা ভেবেছিল এ হয়তো কোনো বুনো জানোয়ারের কাজ। কিন্তু ওই যে বললাম, সব কিছু এত সহজে বিচার করা যায় না। সাধারণ মানুষ কোনোদিনও একজন সাধকের চোখ দিয়ে দেখতে পায় না। তবে আমি পেরেছিলাম। আমাকে যে পারতে হতোই। এমনই সব দুঃসাহসিক প্রেতেরা তো আমাকেই আকর্ষণ করত। আসলে মুক্তির আশাতেই এই আহ্বান ছিল, ফলে আমাকে সেই ডাকে সাড়া দিতেই হতো। কিন্তু এরপর একই ঘটনা ঘটল ওই গ্রামেরই আরো 3টে বাড়িতে। পরপর 1 সপ্তাহের ব্যবধানে ঘটেছিল ঘটনাগুলি। প্রত্যেকবারই শিকার হয়েছিল বাড়ির সেই নতুন বউয়েরা, আর প্রত্যেকেই একই রকম ভাবে শেষ হয়েছিল। গ্রামে আর কেউ সাহস করে নতুন বউদের বাড়িতে রাখতে পারছিল না। সবাই বলতে শুরু করলো, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা কোনো এক পৌরাণিক অভিশাপ যা নতুন করে জেগে উঠেছে। তারানাথের কথাগুলো শোনা মাত্রই কিশোরীর যেন গলা শুকিয়ে গেল। সে বলল, কিন্তু কেন ঠাকুরমশাই, কেন শুধু নতুন বউদের ওপরেই নির্মম অত্যাচার শুরু হয়েছিল? সেই রহস্যই তো আমাকে উদ্ঘাটন করতে হয়েছিল কিশোরী। তারানাথ শান্তভাবে উত্তর দিলেন, গ্রামের পুরোহিত, যার নাম ছিল সম্ভবত অনাদি ঠাকুর, খুবই সাদাসিধে মানুষ ছিলেন। তিনি তার সহযোগী দিগম্বরের সঙ্গে মিলে অনেক পূজা অর্চনা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। বরং একদিন রাতে অনাদি ঠাকুর স্বপ্নে দেখলেন এক ভয়ঙ্কর নারীর আত্মা তার দিকে তাকিয়ে হাসছে। সে হাসি যেন 1000 বছরের প্রতিহিংসা নিয়ে এগিয়ে আসছিল তার দিকে। অনাদি ঠাকুর আর দিগম্বর তখন বুঝলেন এটা শুধু পুজো আচ্ছার ব্যাপার নয়, এর জন্য চাই তন্ত্রের শক্তি, চাই একজন প্রকৃত সাধককে, যিনি তার সাধনা বলে অর্জিত শক্তির দ্বারাই ওই কালান্তরের অভিশাপকে খণ্ডন করতে পারতেন। দিগম্বর একদিন সাহস করে অনাদি ঠাকুরকে বললেন, ঠাকুরমশাই,
শুনেছি পাশের গ্রামের ওদিকে নাকি তারানাথ তান্ত্রিক বলে এক মহাজ্ঞানী আছেন। উনি নাকি ভূত প্রেতদের বশে রাখতে পারেন। আপনি একবার তার কাছে যান। আমি নড়ে চড়ে বসলাম আর তারপর জিজ্ঞেস করলাম, তারানাথ তান্ত্রিক মানে আপনি? তারানাথ মৃদু হাসলেন। হ্যাঁ, আমি। তখন আমি পাশের গ্রামে এক মহিলার শরীর থেকে এক খবিশ ভূত ছাড়াতে ব্যস্ত ছিলাম। ওনারা যেদিন আমার সাক্ষাতে এলেন সেই সময় ওনাদের কাছ থেকেই আমাকে খোঁজার বিষয়টির ব্যাপারে জানতে পেরেছিলাম। সেদিন তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। আকাশ ভেঙে যেন জল পড়ছিল। মেঘের গর্জন এমনভাবে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই নিজের রাগে ফুঁসছে, তীব্র ক্ষোভ দেখাচ্ছে। সেই গভীর রাতে, তার প্রায় 12টা নাগাদ, হঠাৎ দেখি 2জন ভিজে চুপচুপে লোক আমার বাড়ির দরজায় এসে হাজির হয়েছে। তাদের দেখেই আমার মনে হলো এরা কোনো সাধারণ লোক নয়, এরা ঘাড়ে বিপদ নিয়েই এখানে এসেছে। দরজায় ধাক্কা দিতেই আমি দরজা খুললাম। দিগম্বর আর অনাদি ঠাকুর কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলেন। তাদের চোখে মুখে সেদিন ছিল শুধু ভয় আর আতঙ্ক। দিগম্বর আমায় দেখেই হাঁপাতে হাঁপাতে বলল, ঠাকুরমশাই আমাদের রক্ষা করুন। আমাদের গ্রামটাকে এক সাক্ষাৎ ডাইনি ভর করেছে। সে একে একে গ্রামের সদ্য বিবাহিত বউদেরকে শেষ করে দিচ্ছে। অনাদি ঠাকুর কিছু বলতে পারছিলেন না। তিনি শুধু হাত জোড়ো করে কাঁদতে থাকলেন। তখন দিগম্বর আমায় সবটা খুলে বলল। কবরপোড়া গ্রামের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো, পরপর বউদের মৃত্যুর কথা, আর সেই প্রতিহিংসা পরায়ণ আত্মার কথা। দিগম্বর যখন সেই অতীতের ঘটনাগুলোর কথা বলছিল, বাইরে তখন জোরে জোরে বাজ পড়ছিল আর বাতাস শোঁ শোঁ শব্দে বইছিল। পরিবেশ যেন ক্রমে আরও আতঙ্কের হয়ে উঠেছিল। আমি মন দিয়ে সব শুনলাম। বুঝলাম এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়। এই এক অভিশপ্ত প্রেতিনী, যার প্রতিহিংসার আগুন ছিল বহু পুরনো। আমি তাদের 2জনকে উদ্দেশ্য করে বললাম, তোমরা ভয় পেও না, আমি তোমাদের সাথে যাব, কিন্তু তার আগে আমাকে ওই মহিলার ভূত ছাড়ানোর কাজটা শেষ করতে হবে। এই কাজটা আমি অসমাপ্ত রেখে কিছুতেই যেতে পারবো না, কারণ এটি হলো জীবন মরণ সমস্যা। কথাগুলো বলে তারানাথ একটু থামলেন। আমি আর কিশোরী দুজনেই মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনছিলাম। বাইরের ঘরে যেন এক কঠোর নীরবতা বিরাজ করছিল। শুধু দূর থেকে ভেসে আসছিল একটা কুকুরের কান্না। তখন আপনি কি করলেন ঠাকুরমশাই? সেই রাতে কি আপনি তাদের সঙ্গে গেলেন? কিশোরী জানতে চাইল। না কিশোরী, সেই রাতে যেতে পারিনি। তন্ত্রের নিয়ম আছে, একবার কোনো সাধনায় বসলে সেটা শেষ না করে ওঠা যায় না। তবে আমি তাদের অভয় দিয়ে বললাম, আজকের রাতটা তোমরা এখানেই কাটাও। কাল সূর্য ওঠার আগেই আমরা কবরপোড়া গ্রামের দিকে রওনা হব। তোমরা নির্ভয়ে থাকো। আমি বললাম, ওই প্রেতিনীটার উপদ্রব কি সত্যি এত ভয়ঙ্কর ছিল ঠাকুরমশাই? কোনো সূত্রই কি পাওয়া যাচ্ছিল না? সূত্র? ওই প্রেতিনী এতই ধূর্ত ছিল যে কোনো সূত্রই রাখত না। তার কাজ ছিল নিপুণ আর দ্রুত। গ্রামের লোক বলতো রাতে নাকি তারা একটা হাহাকার শুনতে পেত, এক নারীর কান্না। একটা জিনিস ছিল বিভূতি, যে বউ মারা যেত তার ঘরে নাকি একটা মিষ্টি বুনো ফুলের গন্ধ পাওয়া যেত, অথচ সেই সময় ওই রকম কোনো ফুল আশেপাশে ফুটতো না। এই গন্ধটাই ছিল আমার কাছে একটা নতুন সূত্র। এই গন্ধই জানান দিত যে ওই নারীর আত্মাই এই সকল নৃশংস হত্যার পিছনে দায়ী ছিল। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন।
পরদিন সকালে আমরা কবরপোড়া গ্রামের দিকে রওনা হলাম। আমার সঙ্গে ছিল দিগম্বর আর অনাদি ঠাকুর। গ্রামের ভেতরে ঢুকতেই আমি বুঝলাম সেখানকার বাতাসটা কেমন যেন ভারী হয়ে রয়েছে। একটা চাপা ভয় আর শোকের পরিবেশ বিরাজ করছিল সেখানে। গ্রামের লোকের চোখে মুখে শুধুই আতঙ্ক কাজ করছিল। তারা আমাদের দেখেই যেন একটু ভরসা পেল। আমি গোটা গ্রাম ঘুরলাম আর সেই 4টি ঘরে গেলাম যেখানে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল। ঘরের ভেতর গিয়ে আমার মনে হলো আমি যেন দেখতে পাচ্ছি সেই ভয়ঙ্কর রাতটা, সেই কান্নার শব্দ, সেই বুনো ফুলের গন্ধ আর সেই প্রতিহিংসার আগুনকে। আমি তখন বুঝতে পারলাম এ কোনো সাধারণ আত্মা নয়, এ হলো উচ্চ স্তরের এক প্রেতিনী। ঠিক তখনই আমি স্থির করলাম আমাকে এর বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। শুরু হলো আমার সেই পুরাতন তথ্য আবিষ্কারের পালা। কারণ অভিশাপের মূলে না পৌঁছালে একে দমন করা যেত না। আর এই কাজ করতে গিয়েই আমি সেই গ্রামের অতীতের এক ভয়ঙ্কর গোপন তথ্য জানতে পারলাম। তারানাথ আবার থামলেন। তার চোখে মুখে তখন এক গভীর চিন্তার ছাপ স্পষ্টতই অনুভূত হচ্ছিল। তিনি চপের প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে পুরলেন। গল্পটা তখন যেন এক টান টান উত্তেজনার মোড়ে এসে দাঁড়িয়েছিল। ঘরের আবছা আলোয় তার কণ্ঠস্বর যেন এক প্রাচীন রহস্যের দ্বার খুলে দিয়ে যাচ্ছিল। তিনি পুনরায় বলতে শুরু করলেন। আমি কবরপোড়া গ্রামের বাতাসে একটা অদ্ভুত জিনিস অনুভব করছিলাম। সেটা হলো প্রচণ্ড ক্রোধ আর গভীর শোকের মিশ্রণ। সাধারণ ভূত প্রেত এমন হয় না। বুঝতে পারলাম এর পিছনে নিশ্চয়ই কোনো গুরুতর অন্যায় বিরাজ করছিল। আমি তৎক্ষণাৎ দিগম্বরকে সঙ্গে নিয়ে পদ্ম ঠাকুমার কাছে গেলাম। তখন বাইরে মেঘে গুমোট ভাব বিরাজ করছিল। গ্রামের মানুষ ভয়ে উকড়েছিল। কেউ কারোর বাড়িতে যেতে চাইতো না। পদ্ম ঠাকুমা তখন মাটির ঘরে একা শুয়েছিলেন। তার চোখ দুটো ছিল ঘোলাটে, কিন্তু স্মৃতিশক্তি ছিল অটুট। দিগম্বর আর আমি ভেতরে ঢুকতেই তিনি মৃদু স্বরে বললেন, তোমরা এসেছ? আমি জানতাম কেউ না কেউ আসবেই। এই গ্রাম যে না হলে শান্তিতে মরতে পারবে না বাবা। অভিশাপ যে পুরো দমে ফিরে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, অভিশাপ কিসের ঠাকুমা? এই গ্রামে নতুন বউদের কেন এমন পরিণতি হচ্ছে? পদ্ম ঠাকুমা ধীরে ধীরে চোখ খুললেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। আজ থেকে প্রায় 50 বছর আগে আমাদের গ্রামে এক অপূর্ব সুন্দরী মেয়ে ছিল। তার নাম ছিল লক্ষ্মী। তার সদ্য বিয়ে হয়েছিল পাশের গ্রামের এক ধনী যুবকের সঙ্গে। লক্ষ্মী ছিল বেশ হাসি খুশি, কিন্তু এই গ্রামেরই এক মাতব্বর, নাম ছিল দুর্গাপদ। সে ছিল খুব খারাপ লোক। তার কুনজর পড়ে ওই লক্ষ্মীর ওপর। লক্ষ্মী রাজি হয়নি, তাই দুর্গাপদ এক ভয়ঙ্কর ফন্দি আঁটে। পদ্ম ঠাকুমা সেই পুরনো দিনের ঘটনা বলতে লাগলেন। সেই ঘটনা যেন তার মুখ দিয়ে আবারও জীবন্ত হয়ে উঠল। দুর্গাপদ লোক লাগিয়ে তার স্বামীর ঘর থেকে লক্ষ্মীকে তুলে আনলো,
কিন্তু লক্ষ্মী তার কাছে নতি স্বীকারটি করলে না। সে বারবার দুর্গাপদকে অপমান করেই চললে। তারপর সেই মাতব্বর লোকটা তার সঙ্গীদের নিয়ে লক্ষ্মীর উপর সেই রাতে অকথ্য অত্যাচার করলে। ঘটনাটা ঘটেছিল ঠিক এই কবর পোড়া গ্রামের শ্মশানের পাশেই, যেখানে এখন নতুন বসতি হচ্ছে। হ্যাঁ, কিশোরী তো ভয় পেয়ে আমার হাত চেপে ধরল। ও কি সাংঘাতিক! আমি গম্ভীর স্বরে তারানাথকে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? গ্রামের লোককে কিছুই করেনি? গ্রামের লোক ভয়ে মুখ খোলেনি বিভূতি। আমি ফিরে আসবো। যারা আমার মতো নতুন বৌদির জীবন নষ্ট করবে, আমি তাদের কাউকে রেহাই দেব না। এই গ্রাম অভিশাপগ্রস্ত হোক। পদ্ম ঠাকুমা থামলেন। লক্ষ্মীকে এরপর গ্রামেই কবর দেওয়া হয়েছিল, কিন্তু কবর দেওয়ার দিন একটা সাংঘাতিক ঝড় ওঠে, আর তখন থেকেই এই গ্রামের নাম হয় কবর পোড়া গ্রাম। লোকে বলতো তার আত্মার শান্তি হয়নি, আর এখন সেই অভিশাপ ফিরে এসেছে। কারণ দুর্গাপদর নাতি, যে এখন এই গ্রামের মাতব্বর, সেও তার দাদুর মতোই কুকর্ম শুরু করেছে। আর সেই কারণে লক্ষ্মীর আত্মা প্রতিশোধ নিচ্ছে, আর সেই প্রতিশোধের প্রভাব পড়ছে শুধু নতুন বউদের উপর। আমি পদ্ম ঠাকুমার কথাগুলো খুবই মন দিয়ে শুনলাম। এইবার সবটা আরো স্পষ্ট হয়ে উঠল। এটা কোনো এলোমেলো প্রতিহিংসা ছিল না, এটা এক উচ্চ স্তরের প্রেতিনীর প্রতিহিংসা ছিল, যার মূলে ছিল চরম অন্যায়, এবং সেই অন্যায় যারা ভোগ করেছিল, নৃশংস মৃত্যুকে বরণ করতে বাধ্য হয়েছিল, তাদের প্রতি ওই প্রেতিনীর কোনো সহানুভূতি ছিল না। ছিল কেবলমাত্র প্রতিহিংসার আগুন, যা গ্রামের সকলেই তার চোখের ভিতরে দেখতে পাচ্ছিল। আমি দিগম্বরকে বললাম, এক্ষুনি আমাকে শ্মশানের কাছে নিয়ে গিয়ে লক্ষ্মীর কবরটি দেখাও দেখি, আর সেই সঙ্গে আমাকে যজ্ঞের প্রস্তুতি নিতে হবে। এই আত্মাকে জোর করে নয়, শান্তি দিয়ে মুক্ত করতে হবে। সেই রাতেই আমরা শ্মশানের দিকে রওনা হলাম। দিগম্বর আর অনাদি ঠাকুর ভয়ে কাঁপছিলেন। আমিও মনে মনে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। আকাশ তখন প্রায় কালো হয়ে এসেছিল, যেন সব মেঘ এসে ভর করেছিল ওই কবর পোড়ার উপর। ঝড় বৃষ্টি শুরু হলো, আর বজ্রপাত এমনভাবে হচ্ছিল যেন মনে হচ্ছিল আকাশটা বুঝি ফেটে গিয়ে আমাদের মাথার উপরে এবার আছড়ে পড়বে। হঠাৎ শ্মশানের দিকে যেতেই এক ঝলক আলোয় আমি দেখলাম দূরে একটা লম্বা কালো ছায়া দেখা যাচ্ছে, যার চুলগুলো ছিল খোলা। দেখলাম সেগুলি হাওয়ায় উড়ছে, আর তার দুটো চোখে যেন আগুন জ্বলছে। সেটা ছিল সেই প্রেতিনী লক্ষ্মী, যে আমাদের দেখছিল। আমি বললাম, তখন আপনি কি করলেন ঠাকুরমশাই? আপনার কি ভয় করল না? ভয়? বিভূতি, ভয় পেলে কি সাধকের চলবে?
তবে ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল বই কি, কারণ আমি জানতাম সে ঠিক কতটা শক্তিশালী ছিল। সে আমাদের দিকে তাকিয়ে এক বীভৎস হাসি হাসছিল। সে হাসি শুনে দিগম্বর আর অনাদি ঠাকুর দুজনেই কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। সে হাসি কোনো মানুষের হাসির মতন শুনতে লাগছিল না। সেই হাসি ছিল যেন এক কোনো ক্ষুধার্ত সাপদের। প্রেতিনী তখন তার মায়া বলে বাতাসে এক তুমুল ঘূর্ণির সৃষ্টি করল। তার প্রভাবে চারিদিক থেকে ধুলো পাতা শুকনো ডালপালা এসে আমাদের ওপর আছড়ে পড়তে লাগলো। প্রবল আক্রমণ শুরু হলো। প্রথমেই সে আমাকে প্রাণপণে আটকাতে চাইল। সেই ঘূর্ণি বাতাসটা শুধু আমাকে লক্ষ্য করেই এগিয়ে আসছিল। আমি সঙ্গে সঙ্গে আমার ঝোলার ভেতর থেকে একটি সিদ্ধ রুদ্রাক্ষের মালা বের করে মন্ত্র পড়তে শুরু করলাম। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছুই। এই মন্ত্রের শক্তিতে সেই বাতাস দুভাগে ভাগ হয়ে গেল, কিন্তু এই আক্রমণে দিগম্বর আঘাতপ্রাপ্ত হয়েছিল। তার কপালে একটা ডাল এসে সজোরে লাগলো, আর সাথে সাথেই রক্ত ঝরতে শুরু করলো। প্রেতিনী এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সে তখন তার রূপ বদলালো। এক ঝলকের জন্য মনে হলো যেন সে এক বিকট আকার পেঁচায় পরিণত হয়েছে। তার নখগুলো আরো ধারালো হয়ে উঠল, আর চোখ দুটো হয়ে উঠল আরো লালচে ও গভীর ক্রোধে আচ্ছন্ন। সে গাছের ডালগুলোকে যেন আরো জীবন্ত করে আমাদের দিকে ছুঁড়ে মারতে লাগলো। ঘন ঘন মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকাচ্ছিল। এই পরিবেশে ভয় পাওয়ারই কথা। আমি বুঝলাম সাধনার শক্তি দিয়ে ওই কালো শক্তিকে আটকাতে হবে। আমি তখন এক প্রাচীন বজ্রকিলক মন্ত্র জপ করতে শুরু করলাম। एहि रुद्राय नमः ओम फट् स्वाहा। एहि रुद्राय नमः ओम फट् स्वाहा। এই মন্ত্র জপ করার সময় আমি হাত দিয়ে একটা সুরক্ষা চক্র তৈরি করলাম। সেই চক্রের ভেতরে আমরা তিনজন আশ্রয় নিলাম। বাইরে থেকে যত ডালপালা বা পাথর এগিয়ে আসছিল সব সেই চক্রের বাইরে গিয়ে থেমে যাচ্ছিল। প্রেতিনী এবার অন্য কৌশল নিল। সে অনাদি ঠাকুরের দুর্বলতা ধরে ফেলল। হঠাৎ অনাদি ঠাকুর চিৎকার করে উঠলেন, আমার ছেলে অসুস্থ, আমাকে যেতে হবে। আমি বুঝতে পারলাম এ প্রেতিনীর মায়া। সে আমাদের মনোবল ভাঙতে চাইছে। আমি কঠোরভাবে অনাদি ঠাকুরের হাত ধরে বললাম, শান্ত হন ঠাকুরমশাই, এ মায়া, আপনার ছেলের কিচ্ছু হয়নি, সে সম্পূর্ণ সুস্থই আছে। আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন। কিন্তু প্রেতিনী থামল না। সে এবার এক মন ভোলানো সুরের সৃষ্টি করলো। মনে হচ্ছিল যেন কেউ খুব মিষ্টি স্বরে গান গাইছে, আর সেই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে সকলের। এই সুর শুনে আমরা কেমন যেন ঝিমিয়ে পড়ছিলাম। আমি বললাম, এ কি, সুরের মাধ্যমে আক্রমণ? এ কেমন বিচিত্র বিষয় ঠাকুরমশাই। সে প্রেতিনী এ কোন নতুন খেলায় মেতে উঠেছিল? হ্যাঁ বিভূতি, উচ্চ স্তরের আত্মারা শুধু বল প্রয়োগ করে না, তারা মনস্তত্ত্ব দিয়েও আক্রমণ করে। সেই সুর শুনে আমি প্রায় চোখ বন্ধ করে ফেলেছিলাম, কিন্তু মনে পড়ল এই সুরের পরিণতি কি হতে পারে। আমি তৎক্ষণাৎ চোখ খুলে আবার মন্ত্র জপ করতে লাগলাম। এবার আমি জপ করলাম,
ওং ক্রুদ্ধ কাল ভৈরবী মাং রুক্ষ ওং ফট স্বাহা, ওং ক্রুদ্ধ কাল ভৈরবী মাং রক্ষ সুং ফট স্বাহা, ওং ক্রুদ্ধ কাল ভৈরবী মাং রক্ষ হ্রিং ফট স্বাহা, ওং ক্রুদ্ধ কাল ভৈরবী মাং রুং ফট স্বাহা। এমন একটি মন্ত্র, এই মন্ত্র সুরের মায়া কাটাতে সাহায্য করল। এই আক্রমণের মাঝেই আমি দিগম্বরকে ডাকলাম, বললাম, দিগম্বর, দিগম্বর, তুমি বেশ সাহসী আমি জানি। তোমাকে এই গ্রাম থেকে দুজন সাহসী যুবককে খুঁজে বের করতে হবে, যারা আমাকে যজ্ঞের সরঞ্জাম এনে দিতে পারবে। সূর্যোদয়ের আগেই যজ্ঞ শুরু করতে হবে, নইলে এই প্রেতিনীর শক্তি আরও বাড়বে। দিগম্বর তখনও ভয়ে কাঁপছিল, কিন্তু আমার কথায় যেন তার মধ্যে এক সাহস ফিরে এলো। সে মাথা নেড়ে বলল, আমি যাব ঠাকুর মশাই, আমি এক্ষুনি যাব, আপনি শুধু আমাদের রক্ষা করুন। তিনি সেই ঝড় বৃষ্টির রাতে গ্রামের দিকে রওনা হলেন। দিগম্বর চলে যেতেই প্রেতিনী আবার গর্জন করে উঠল। তার বিকট চিৎকার যেন বাজ পড়ার শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দিগম্বর ফিরে এলেন। সঙ্গে ছিল দুজন যুবক, যারা সাহস করে তার সঙ্গেই এসেছিল। তাদের একজনের নাম ছিল শ্যামল, সে ছিল খুবই শক্তিশালী। অন্যজন ছিল কানাই, তিনি ছিলেন অপেক্ষাকৃত শান্ত স্বভাবের। এরা দুজনই দিগম্বরকে সাহায্য করতে রাজি হয়েছিল। শ্যামল আর কানাই, আমি বললাম, তোমরা খুব সাহস দেখিয়েছ, এখন শোনো, তোমাদের এক্ষুনি এই জিনিসগুলো জোগাড় করে আনতে হবে। যজ্ঞের কাঠ, হোমের ঘি, জবা ফুল, 108টি বেলপাতা, চন্দন, ধূপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শ্মশানচণ্ডীর পূজার মন্ত্রপুত রক্তজবা। শ্যামল আর কানাই আমার কথা মনোযোগ দিয়ে শুনল। তারা বুঝতে পারল এটা জীবন মরণের লড়াই। তারা সঙ্গে সঙ্গে বলল, আমরা আনবো ঠাকুর মশাই, আপনি শুধু আমাদের বলুন কখন কোথায় আনতে হবে। আমি বললাম, ঠিক আছে, তোমরা যাও, আর তোমরা ফিরে আসা পর্যন্ত আমি এখানে লক্ষ্মীর কবরের পাশে বসে কালী কবচ মন্ত্র জপ করব। এই মন্ত্রের শক্তি তাকে এখন কবরের আশেপাশে আসতে দেবে না। শ্যামল আর কানাই সেই ঝড় বৃষ্টির মধ্যে রওনা হলো। আর এইভাবেই সেই ভয়ঙ্কর রাতে আমরা প্রস্তুত হতে লাগলাম এক সাংঘাতিক দৈবিক ও অসুরিক লড়াইয়ের জন্য। আমি লক্ষ্মীর কবরের পাশে বসলাম, রুদ্রাক্ষের মালা হাতে মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার মন্ত্রের ধ্বনি আর বাইরে ঝড়ের শব্দ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। মন্ত্রের প্রথম শব্দগুলো ছিল ওং ওং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছাই নমঃ, ওং ওং ক্লিং রিং চামুণ্ডায় বিচ্ছাই, ওং ওং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছাই, ওং ওং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছাই। তারানাথ সাময়িকভাবে চুপ করলেন। তার চোখের দৃষ্টি যেন ঘরের বর্তমান আবছা আলো ভেদ করে সেই 20 বছর আগের ঝঞ্ঝা বিধ্বস্ত শ্মশান ঘাটে ফিরে যাচ্ছিল। আমিও কিশোরী ভয় এবং উত্তেজনায় একে অপরের দিকে তাকালাম। ঠাকুরমশাই আবারও বলতে শুরু করলেন, আমি সেই রাতে একাই লক্ষ্মীর কবরের পাশে বসেছিলাম। ঝোলা থেকে সিদ্ধ আসন বের করে নিতে পারলাম। চারিদিক তখন বজ্রপাতের তীব্র শব্দ ধ্বনিত হচ্ছিল, আকাশ একেবারে কেঁপে উঠছিল। আমার হাতে ছিল রুদ্রাক্ষের মালা, আর মনে ছিলেন ইষ্টদেবী কালী। আমি বুঝলাম যজ্ঞ শুরু হওয়ার আগেই আমাকে এমন এক সুরক্ষা বলয় তৈরি করতে হবে যাতে প্রেতিনী যজ্ঞের সময় কোনো বিঘ্ন ঘটাতে না পারে। আমি তখন গভীর স্বরে কালী কবচ মন্ত্র জপ করতে শুরু করলাম। কবরের মাটি ঠেলে যেন মন্ত্রগুলো আকাশে উঠে যাচ্ছিল। ওং ওং রিং শ্রিং ক্লিং কালিকা ফট স্বাহা, ওং রিং ক্রিং রিং হুং রিং ক্রিং দক্ষিণী কালিকায় স্বাহা, ওং ওং ক্রিং শ্রিং ক্লিং কালিকে ফট স্বাহা, ওং রিং ক্রিং হুং রিং কালিকে দক্ষিণী কালিকে স্বাহা।
এই মন্ত্রগুলো জপ করার সময় আমার চারপাশে একটা আলোর বৃত্ত তৈরি হলো, কিন্তু প্রেতিনিও ততক্ষণে তার ভয়ঙ্কর উপদ্রব শুরু করে দিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের উপদ্রব ঠাকুরমশাই? সে কি কোনোভাবে আপনার ওপর শারীরিক আক্রমণ করেছে? শারীরিক আক্রমণের থেকেও ভয়ঙ্কর কিছু বিভূতি। সে আমার মনকে আক্রান্ত করার চেষ্টা করছিল। আমার কানে এলো তার বিকট চিৎকারের শব্দ। সেই চিৎকারের মধ্যে মিশেছিল তার অতীতের সব যন্ত্রণা, সব রাগ। সে বারে বারে বলতে লাগলো, তোমরা সবাই মিথ্যুক, তোমরা সবাই আমার মৃত্যুর জন্য দায়ী। আমি এই গ্রামকে শেষ করবই। এই গ্রামের প্রত্যেকটা নতুন বউ আমার শিকার হবে। কেউ আমাকে মুক্তি দিতে পারবে না, কেউ না। কিশোরীর গা একেবারে শিউরে উঠল। ভয় তো লাগছিল ওই কিশোরী, কিন্তু তান্ত্রিকের ভয় পেলে চলে না। আমি চোখ বন্ধ করে আমার ধ্যানের আরো গভীরে অনুপ্রবেশ করলাম। প্রেতিনী তখন এক ভয়ঙ্কর নারী মূর্তি ধারণ করে আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখ রক্তে মাখা ছিল, চোখে ছিল কোটরে ঢোকা এক শূন্য দৃষ্টি, আর দাঁতগুলো যেন তীক্ষ্ণ বর্ষার মতন চকচক করছিল। তার সেই রূপ দেখে যে কোনো সাধারণ মানুষ জ্ঞান হারাতো, কিন্তু আমি মনে মনে তার কাছে প্রার্থনা করলাম, মা লক্ষ্মী, তোমার যন্ত্রণা আমি বুঝি, কিন্তু এভাবে নিরীহদের উপর অত্যাচার করে তুমি মুক্তি পাবে না। আমি তোমাকে মুক্তি দেব। ঠিক সেই সময় দিগম্বর, শ্যামল আর কানাই ফিরে এলো। তাদের হাতে ছিল যজ্ঞের সব সরঞ্জাম, জবা ফুল, ঘি, কাঠ সবই জোগাড় করে এনেছিল তারা। তাদের সাহস দেখে আমার ভালোই লাগলো। আমি তাদের নির্দেশ দিলাম, ওই কবরের পাশে দ্রুত যজ্ঞের বেদি তৈরি করো। সূর্য ওঠার আগেই যজ্ঞ শুরু করতে হবে। আর তোমরা দুজন, শ্যামল ও কানাই, চক্রের বাইরে থেকে আমাকে পাহারা দেবে। তারা দ্রুত কাজ শুরু করলো, কিন্তু প্রেতিনী বুঝতে পারলো যজ্ঞ শুরু হলে তার শক্তি কমে যাবে। সে তখন তার অসুরিক শক্তি প্রয়োগ করে যজ্ঞের সামগ্রী নষ্ট করতে লাগলো। হঠাৎ যজ্ঞের কাঠগুলো যেন নিজে থেকেই জ্বলতে শুরু করলো। আগুন ছিল নীলচে, আর সেই নীল আগুনে কোনো তাপ ছিল না। শ্যামল চিৎকার করে উঠল, এ কি, কাঠগুলো তো এমনিতেই জ্বলে যাচ্ছে। আমি বুঝলাম প্রেতিনী তার শক্তি প্রয়োগ করছে। সে কাঠগুলোকে পোড়াতে চাইছে, যাতে আমরা যজ্ঞ শুরু করতে না পারি। আমি তৎক্ষণাৎ একটি মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম। ওম জলং শুদ্ধ ফট স্বাহা এহি রক্ষা কুরু স্বাহা। এই মন্ত্রের শক্তিতে সেই নীল আগুন নিভে গেল, কিন্তু এর মধ্যেই প্রেতিনী এক তীব্র গন্ধের সৃষ্টি করলো। সেই গন্ধ এতই বিভৎস ছিল যে মনে হচ্ছিল শ্বাস নেওয়া যাবে না। দিগম্বর আর অনাদি ঠাকুর বমি করতে শুরু করলেন। আমি তখন ধূপ জ্বালালাম, আর এক হাতে সেই ধূপের দিকে তাকিয়ে মন্ত্র জপ করতে লাগলাম। ধূপং সুরভিংরক্ষ কুরু স্বাহা, ওম ধূপং সুরভিংরক্ষ কুরু স্বাহা, ওম ধূপ। আমার মন্ত্রের শক্তি সেই দুর্গন্ধকে কিছুটা হলেও হালকা করে দিল। কানাই হাঁপাতে হাঁপাতে বলল, ঠাকুরমশাই, এর সঙ্গে কি পেরে ওঠা যাবে? এ তো সাক্ষাৎ শয়তান। আমি বললাম, শান্ত হও কানাই, এ তার শেষ চেষ্টা। তোমরা শুধু সাহস রেখো, আমি যজ্ঞ শুরু করছি। ভোরের প্রথম আলো তখনও ফোটেনি। ঝড়ের দাপট একটু কমেছিল, কিন্তু মেঘের গর্জন থামেনি। আমি যজ্ঞের বেদির সামনে বসলাম। চারিদিকে আমার মন্ত্রের সুরক্ষা বলায় আঁকা ছিল। আমি প্রথমে গণেশ ও কালী দেবীর উদ্দেশ্যে আহুতি দিয়ে যজ্ঞ শুরু করলাম। প্রথমে আমি আগুনের কাছে গিয়ে আহ্বান মন্ত্র জপ করলাম।
হোমের ঘি ঢালতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ওম ক্রিং ক্রিং ওম হিং হিং মুক্তি কালকে স্বাহা আগচ্ছ আগচ্ছ ভগবতী শান্তিরাত্রি স্বাহা। ওম ক্রিং ক্রিং ওম ক্রিং কালিকে দক্ষিণে কালিকে স্বাহা আগচ্ছ আগচ্ছ। যজ্ঞ শুরু হতেই প্রেতিনী আরো জোরে চিৎকার করে উঠল। সে তখন কবরের মাটি থেকে উঠে এসে ঠিক আমার সামনে দাঁড়ালো। তার সারা শরীর ছিল পুরো কালো ধোঁয়ার মতো। তার সেই চিৎকার শুনে মনে হচ্ছিল যেন সহস্র নারী একসঙ্গে কাঁদছে। থামো থামো তোমরা, আমি কাউকে যেতে দেব না। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেবই। কিশোরী কেঁপে উঠল। আপনি তখন কি করলেন ঠাকুরমশাই? সে কি আপনাকে যজ্ঞ থামাতে বলেনি ঠাকুরমশাই? বলেছিল কিশোরী, কিন্তু আমি তখন ছিলাম সংকল্পে অটল। আমি আমার লক্ষ্মীর মুক্তির জন্য এই যজ্ঞ শুরু করেছিলাম। আমি তখন লক্ষ্মীর নামে 108টি রক্ত জবা ফুল আগুনের দিকে ছুঁড়ে মন্ত্র জপ করতে লাগলাম। এই মন্ত্র ছিল তার মুক্তি ও শান্তির জন্য। ওং লক্ষ্মী বিদ্মহে প্রেতাত্ময় ধীমহি তন্ন শান্তি প্রচোদয়াৎ স্বাহা। প্রতিটি ফুল আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের একটা করে অংশ ছিন্ন হয়ে যাচ্ছিল। সে যন্ত্রণায় চিৎকার করছিল। সেই চিৎকার এতই ভয়াবহ ছিল যে শ্যামল আর কানাই ভয় পেয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি তাদের সাহস দিয়ে বললাম, তোমরা শুধু মন্ত্র জপ করো, জয় মা কালী। যজ্ঞ চলতে লাগলো। ওদিকে প্রেতিনী তখন তার সর্বশক্তি দিয়ে শেষ আক্রমণ হানতে শুরু করলো। সে এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তার হাতে ছিল এক অদৃশ্য তরবারি। সেই তরবারি দিয়ে সে বারে বারে আমার সুরক্ষা বলয়টিকে ভাঙার চেষ্টা করতে লাগলো। আমি উত্তেজিত হয়ে জানতে চাইলাম, আপনার সুরক্ষা বলয় কি ভেঙে যাচ্ছিল ঠাকুরমশাই? না বিভূতি, কারণ আমার মন্ত্রের শক্তি তখন দৈবিক শক্তির সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। প্রেতিনী তখন তার শেষ চালটা চালল। সে আকাশের বিদ্যুৎকে নিজের শক্তি হিসাবে ব্যবহার করতে চাইল। একটা বিশাল বজ্রপাত ঠিক আমাদের মাথার উপর এসে পড়ল। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের বিরুদ্ধে চলে গেছে। আমি তখন আর দেরি করলাম না। আমি আমার জীবনের সব থেকে শক্তিশালী মন্ত্র উচ্চাটন মন্ত্র জপ করতে শুরু করলাম। এই মন্ত্রের উদ্দেশ্য ছিল তার আত্মা যেন এই পৃথিবীর মায়া ছেড়ে মুক্তি লাভ করে। ওম হ্রিং ক্লিং রক্তদন্তায় দুর্গায় নমঃ চিরাদমা মুক্ত ভব স্বাহা। এই মন্ত্র যত জোরে জপ করছিলাম, তিনি তত জোরে চিৎকার করছিল। তার সেই চিৎকার কেবল কানে নয়, হৃদয়ে এসেও আঘাত করছিল। মনে হচ্ছিল যেন একটা আসরিক শক্তি আর দৈবিক শক্তি একে অপরের সঙ্গে লড়াই করছে। এক পাশে আমার মন্ত্রের আগুন, অন্য পাশে তার প্রতিহিংসার কালো ধোঁয়া মিলে মিশে আমাকে ক্রমশই ঘিরে ধরছিল। যখন যজ্ঞের শেষ আহুতি চলছিল, আমি লক্ষ্মীর উদ্দেশ্যে বললাম, লক্ষ্মী, তুমি মুক্ত হও। তোমার উপর যে অন্যায় হয়েছে তার বিচার তুমি নিজেই করেছো। এবার শান্তি নাও, ফিরে যাও তোমার আসল ঠিকানায়। আমি শেষবারের মতন হোমের ঘি আগুনে ঢেলে দিলাম আর সেই সঙ্গে শেষ মন্ত্রটি জপ করলাম। কি জানো সেই মন্ত্র? ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আত্মনে স্বাহা। শেষ আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা নতুন জিনিস ঘটল। কবরের পাশ থেকে সেই কালো ধোঁয়ার মতন পৃথিবী হঠাৎ একটা শুভ্র আলোতে পরিণত হলো।
সেই আলো খুব দ্রুত আকাশের দিকে উঠে গেল, আর সঙ্গে সঙ্গে ঝড়টাও থেমে গেল। মেঘের গর্জনও বন্ধ হলো। ভোরের প্রথম নরম আলো কবরপোড়া গ্রামের ওপর এসে পড়ল। আমি বললাম, তার মানে লক্ষ্মীর আত্মা মুক্তি পেল? হ্যাঁ বিভূতি, মুক্তি তো সে পেল। যন্ত্রণার হাত থেকে, প্রতিহিংসার হাত থেকে। শ্যামল আর কানাই, দিগম্বর আর অনাদি ঠাকুর সবাই হাঁটু মুড়ে বসে পড়লেন। তাদের চোখে ছিল জল। সেটা ভয়ের নয়, সেটা ছিল আনন্দের। আমার কাজ শেষ হয়েছিল। আমি যজ্ঞের আগুন নিভিয়ে তাদের অভয় দিয়ে বললাম, এই গ্রামে আর কোনোদিনও কোনো অমঙ্গল হবে না, তোমরা শান্তি পাবে। তারপর আমি আমার গ্রামের পথে রওনা হয়ে গিয়েছিলাম। দিগম্বর আর অনাদি ঠাকুর আমার পা ছুঁয়ে প্রণাম করলেন। তারানাথ একটু থামলেন। এই ছিল কবরপোড়া গ্রামের সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। তা কেমন লাগলো হে? আমি ও কিশোরী দুজনেই যেন ঘোর থেকে ফিরলাম। আমি গভীর শ্রদ্ধায় বললাম, ঠাকুরমশাই, আপনার ক্ষমতা আর সাহস সত্যি আমাদের মুগ্ধ করছে। এমন ভয়ঙ্কর ঘটনা আপনি আমাদের এমনভাবে শোনালেন যেন আমরা নিজের চোখেই সবটা দেখতে পেলাম। কিশোরী হাত জোর করে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি শুধু তান্ত্রিক নন, আপনি হলেন এক মহান সাধক। আপনি শুধু প্রেতিনীর বিনাশ করেননি, তাকে মুক্তিও দিয়েছেন। আমরা আপনার কাছে আসায় ধন্য হলাম। তারানাথ হাসলেন। এরপর আমাদের উদ্দেশ্য করে বললেন, মুক্তির পথ সবসময় খোলা থাকে কিশোরী, তবে সঠিক পথে চলতে হয়, তবেই মুক্তি মেলে। আর সেটিকে খুঁজে বের করতে হলে প্রয়োজন পড়ে সততা আর ধৈর্যের, বুঝলে? অনেক রাত হয়েছে। মনে রেখো, প্রতিহিংসা শুধু আত্মার শান্তিকারে, মুক্তি দেয় না। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কবরপোড়ার পেতনি। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী রৌনক, অনাদি ঠাকুর সাম্য, চারি পিয়ালি, দিগম্বর দিগন্ত, পদ্ম ঠাকুমা স্বাতি, শ্যামল রুদ্র, কানাই আকাশ, লক্ষ্মী বর্ণালী ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে শুভঙ্কর গোস্বামী। চিত্রনাট্য পাপিয়া। ধ্বনি পরিকল্পনা শ্রুতি। প্রচার অলঙ্করণ ও আবহ ইঙ্কব্লেজ ক্রিয়েশন। প্রচার অলঙ্করণের অ্যানিমেশন রূপম। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানায় নিয়ে আসে নতুন নতুন সব গল্প। আর সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।